রামনবমী সামনেই আসছে। রামনবমী আর অযোধ্যার রাম মন্দিরে এই রামনবমীর সময় ভিড় হওয়ার চান্স অনেক বেশি, কারণ সবাই ছুটে যাচ্ছে অযোধ্যাতে রামনবমী পালন করার জন্য। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো কলকাতা থেকে অযোধ্যা কিভাবে সহজে আপনারা যেতে পারবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ভিজিট করবেন, কোন মন্দিরে ভিজিট করবেন, কখন ভিজিট করবেন, খরচ কত, সমস্ত কিছু। তাই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কলকাতা থেকে অযোধ্যা। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য দুটো ট্রেন আছে। একটা হচ্ছে ধুন এক্সপ্রেস, যেটা রাত্রির 8:25-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে, পরের দিন সেটা 1:45 থেকে 2টোর মধ্যে গিয়ে পৌঁছায় অযোধ্যাতে। আরেকটা হচ্ছে গিয়ে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা 11:45 কলকাতা স্টেশন থেকে ছাড়ে, পরদিন একদম ভোর ভোর গিয়ে পৌঁছায় অযোধ্যাতে। এই দুটো ট্রেনে যদি টিকিট না পান তাহলে কি করবেন, তাই তো? সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যে কোনো বেনারস যাওয়ার গাড়ি ধরে, অর্থাৎ বারাণসী যাওয়ার গাড়ি ধরে চলে আসুন বারাণসীতে। বারাণসী থেকে বাস বা ট্রেনে করে চলে আসুন অযোধ্যাতে। সেম আপনারা লখনৌ আসতে পারেন, লখনৌ থেকে গাড়ি ধরে চলে আসতে পারেন অযোধ্যা। এখন প্রশ্ন হচ্ছে, অযোধ্যাতে পৌঁছে আপনারা থাকবেন কোথায়? অযোধ্যাতে থাকার জন্য সবচেয়ে বেস্ট জায়গা আমার মতে বলে রেলের রিটায়ারিং রুম। আপনার যে কনফার্ম টিকিটটা আছে সেই টিকিটের পিএনআরের এগেনস্টে আপনারা 48 ঘন্টা পর্যন্ত বুক করতে পারেন রেলের রিটায়ারিং রুম। সেক্ষেত্রে আপনাদের পয়সাও অনেক সাশ্রয় হবে আর রুমটাও ঠিকঠাক হবে। যদি আপনার কাছে রেলের কনফার্ম টিকিট না থাকে বা রিটায়ারিং রুমে না থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো স্টেশন থেকে বাইরে এসেই স্টেশন রোড ধরে একাধিক হোটেল এবং ধর্মশালা আছে। সেই সমস্ত ধর্মশালার কিছু নাম এবং ফোন নাম্বার এবং হোটেলেরও কিছু ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। একটু স্ক্রিনটা পজ করে দেখে নিন। এর ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা পারলে দেখে নিতে পারেন। এইবারে প্রশ্ন, অযোধ্যা ঘুরবেন কি করে? দেখুন, অযোধ্যার প্রধান আকর্ষণ হচ্ছে অযোধ্যার রাম জন্মভূমির ওপর তৈরি রাম মন্দির। কিন্তু এখানে হিন্দু শাস্ত্রমতে একটা কথা আছে, প্রথমে হনুমানগড়ি ভিজিট করতে হয়, হনুমানের থেকে পারমিশন নিতে হয়, তারপর রাম মন্দিরে যেতে হয়। এটা পৌরাণিক কাহিনী অনুসারে রীতি চলে আসছে। তাই প্রথমেই সকাল সকাল অযোধ্যা পৌঁছে স্নান সেরে নিয়ে রওনা হয়ে যান হনুমানগড়ির উদ্দেশ্যে। হনুমানগড়িতে বেশ কিছুটা টাইম লাগবে, সেখানে পুজো দিন। হনুমানগড়িতে পুজো দিয়ে সিধে আপনি চলে আসুন অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরের ভেতর ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউড নয়। এখানে লকার পাবেন ফ্রি অফ কস্ট। সেই লকারে আপনারা আপনাদের জিনিসপত্র, ক্যামেরা, মোবাইল ইত্যাদি যা কিছু আছে সেটা রেখে আপনারা মন্দিরে প্রবেশ করুন, দর্শন করুন। ফিরে এসে আবার সেই লকার থেকে যে টোকেনটা আপনাকে দেওয়া হবে জিনিসপত্র রাখার জন্য, সেই টোকেনটা দিয়ে আপনার জিনিসপত্র কালেক্ট করে বেরিয়ে পড়ুন অন্য কোথাও ভিজিট করার জন্য। এরপর আপনারা রওনা হন আমাবা রাম মন্দির দেখার জন্য। এটা হচ্ছে আমাবা রাম মন্দির, যেটাকে সীতার রসইঘর বলে। চলো ভেতরে যাওয়া যাক। আমাবা রাম মন্দির দর্শন করার পর আপনারা চলে আসুন দশরথ মহল দর্শন করার জন্য। লোকে বলে ভগবান রামের শৈশবকাল কেটেছিল এই দশরথ মহল। সুতরাং বহু পুরনো এই মন্দিরটা দর্শন করুন।
দশরথ মহল দর্শন করার পর রওনা হন কনক ভবনের দিকে। কনক ভবন হচ্ছে মা সীতার রসইঘর। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম মা সীতাকে বিয়ে করে আনার পর মা কৈকেয়ী সীতার মুখ দেখাই হিসাবে মা সীতাকে এই ভবনটি দান করেছিলেন। তখন থেকে ভগবান রাম মা সীতার সঙ্গে এই ভবনে থাকা শুরু করেন। রাজদার মন্দির, যেটাকে অযোধ্যার রাজার মন্দির বলে, চলুন যাওয়ার আগে। এই হচ্ছে রাজদার মন্দির। অযোধ্যা বলতেই আমরা যে মন্দিরটাকে চিনতাম, এই হচ্ছে সেই রাজদার মন্দির। আর ওই দিক থেকে রাম মন্দিরের রাস্তা। অতি প্রাচীন মন্দির এটা। এরপর আপনারা রওনা হন সুগ্রীব কিলা দর্শন করতে। ভগবান রাম যখন রাবণ বধ করার পর অযোধ্যাতে ফিরে এসেছিলেন, তার বন্ধু সুগ্রীবকে এই কিলাটা দান করেছিলেন, যেখানে সুগ্রীব থাকত। সেই থেকে এই কিলাটার নাম হয় সুগ্রীব কিলা। সুগ্রীব কিলা দেখে নেয়ার পর এরপরে আমি আপনাদের বলবো সিধে টোটো বা অটো ধরে সরজু ঘাটে যেতে। সরজু ঘাট হচ্ছে গিয়ে সেই ঘাট যেখানে ভগবান রামের শৈশবে ভগবান রাম স্নান করতেন। এই হচ্ছে সেই লতা চক, দেখুন। সরজু ঘাটের সামনে হচ্ছে লতা চক, লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে বানানো এই পার্কটা। এসে গেছি সরজু নদীতে, চলুন আমরা ভালো জায়গায় গিয়ে কথা বলি। তো যে কথাটা বলছিলাম, এই হচ্ছে সেই নদী যেখানে ভগবান রাম তার ভাইদের সঙ্গে স্নান করতেন বলে কথিত আছে। দর্শন করুন সরজু ঘাট, ইচ্ছে থাকলে স্নান করুন। সরজু ঘাটে স্নান করে নেওয়ার পর সেখানে দেখতে পারবেন রাম কি পেইরি। রাম কি পেইরি হচ্ছে সেই জায়গা যেখানে সন্ধ্যা আরতি হয়। হরিদ্বারে যেমন হর কি পেইরি, অযোধ্যাতে হচ্ছে রাম কি পেইরি। এখানে দেখুন, এখানে একটা মন্দির আছে, ভালো করে খেয়াল করুন। এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে নাগেশ্বরনাথ মন্দির। মন্দিরের গল্পটা ঠিক এরকম। এই মন্দিরের গল্পটা হচ্ছে ঠিক এরকম। ভগবান রাম বৈকুণ্ঠে চলে যাওয়ার পর তার ছেলে কুশ এই সরজু নদীতে স্নান করছিল। স্নান করার সময় তার হাতের আমলেটটা খুলে পড়ে গেছিল জলের মধ্যে। এক নাগকন্যা সেই আমলেটটা খুঁজে পায় এবং সেটা সে কুশকে ফেরত দিতে যায়। কুশকে ফেরত দিতে গিয়ে কুশকে দেখে তার সাথে নাগকন্যার প্রেম হয়। মানুষের সঙ্গে তো নাগের বিয়ে সম্ভব নয়, তাই তার সেই সম্মান রাখতে এখানে একটা ভগবান মহাদেবের মন্দির গড়ে দেয়। যেহেতু নাগকন্যা ভগবান মহাদেবের উপাসক ছিল, তাই ভগবান মহাদেবের একটা মন্দির এখানে কুশ করে দেয়। নাগকন্যার মন্দির হিসেবে সেটা পরিচিত হয়। এই মন্দিরের নাম হয় নাগেশ্বরনাথ মন্দির। এরপরে চলে আসুন তিওয়ারি মন্দির। তিওয়ারি মন্দির অ্যাকচুয়ালি ছিল ভগবান রামের প্রাথমিক শিক্ষালয়, অর্থাৎ ভগবান রাম এবং তার 3 ভাই এইখানেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। এই মন্দিরটার নাম হচ্ছে তিওয়ারি মন্দির। তিওয়ারি মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাবেন এখানে একটা উদ্যান আছে, যেখানে তুলসী দাসের মূর্তি আছে। এই উদ্যানটার নাম হচ্ছে তুলসী উদ্যান। তুলসী উদ্যান দেখে নেওয়ার পর আপনারা চলে আসুন ছোটি দেবকালী মন্দিরে। পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মা সীতা। এখানে মন্দিরে প্রসাদ হিসাবে দেয়া হয় লবঙ্গ। ছোটি দেবকালী মন্দির দেখে নেওয়ার পর একটা গাড়ি বা অটো বুক করুন
বুক করে চলুন অযোধ্যার আউটস্কিটে ঘুরতে। প্রথমেই যেই জায়গাটায় যাবেন সেটা হচ্ছে সুরজকুণ্ড। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রামের পরিবার এই সুরজকুণ্ডে স্নান করতো, আর এখানে একটা সূর্যদেবের মন্দির আছে। যেহেতু তারা সূর্যবংশীয় ছিল, স্নান করে এই সূর্যদেবের মন্দিরে পুজো করত। এই হচ্ছে সেই সুরজকুণ্ড। সুরজকুণ্ড দেখে নেওয়ার পর চলুন দশরথ সমাধিতে। দশরথ সমাধি হচ্ছে সেই জায়গা যেখানে মহারাজ দশরথের মৃত্যুর পর এখানে তাকে সমাধি করা হয়েছিল, এবং এখানে আরও অনেক পৌরাণিক জিনিস দেখতে পাবেন, সেইগুলো গিয়ে দর্শন করতে পারেন। মহারাজা দশরথ সমাধিস্থল দেখে নেওয়ার পর চলুন নন্দীগ্রামে। নন্দীগ্রাম হচ্ছে সেই জায়গা যেখানে ভরত এবং হনুমানের মিলন হয়েছিল। ভগবান রাম এবং লক্ষ্মণকে সুস্থ করার জন্য পর্বত তুলে নিয়ে যাচ্ছিল হনুমান। তাকে দৈত্য ভেবে ভরত বান মেরে হনুমানকে এই জায়গায় নামিয়েছিল, এবং পরে চিনতে পেরে তার থেকে ক্ষমা চায় এবং তাদের মিলন হয়। এই হচ্ছে সেই জায়গা যেখানে ভরত এবং হনুমানের মিলন হয়েছিল। ভরত হনুমান মিলনস্থল নন্দীগ্রাম দেখে নেওয়ার পর চলুন গুপ্তার ঘাটের উদ্দেশ্যে। গুপ্তার ঘাটে যেতে গেলে আপনাকে মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখানে কোনো রকম ফটোগ্রাফি করবেন না। গুপ্তার ঘাটে গিয়ে ফটোগ্রাফি করুন। গুপ্তার ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান রাম তার পৃথিবীর কার্য শেষ করার পর এইখানে জলে ডুব দিয়ে চলে গেছিলেন বৈকুণ্ঠে। আরেকটা কথা মেনশন করছি এই কারণে, কারণ আমার আগের ভিডিওতে অযোধ্যাতে যখন আমি গুপ্তার ঘাট দেখিয়েছিলাম তখন কিছু লোকে কমেন্টস করেছিল এই কথাটা বলার জন্য। সেই কথাটা হচ্ছে গুপ্তার ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে গুমনামী বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। গুমনামী বাবা কে ছিল? তাকে মনে করা হতো তিনি নেতাজি ছিলেন, কিন্তু সে সম্বন্ধে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। সাবস্ক্রাইবাররা এই কথাটা আমাকে বলতে বলেছিলেন, আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম। এই গুপ্তার ঘাটে হয়েছিল গুমনামী বাবার অন্ত্যেষ্টিক্রিয়া। এই হচ্ছে সেই গুপ্তার ঘাট যেখান থেকে ডুব দিয়ে ভগবান রাম চলে গেছিলেন বৈকুণ্ঠে। এর সামনে একটা মন্দির আছে, রামের মন্দির, খুব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে আপনার কাছে। ঠিক আছে, আজ এই অবধি, আপনারা এনজয় করুন গুপ্তার ঘাট।